হুম স্যার অ্যাসাইনমেন্ট তো করেছি, কিন্তু দেখাবো কিভাবে আপনাকে স্যার? তুমি কিসে, ফোনে নাকি? জি স্যার, আমি ফোনে তুমি? ফোনে, আমি বাসায় আসলে। হ্যাঁ, হ্যাঁ স্যার, আমি ফোনে। তাহলে ফোনে তো খুব সহজ মতোই দেখানো যায়। ছবি তুলে স্ক্রিন শেয়ার করতে পারো, কিংবা ব্যাক ক্যামেরা দিয়েও দেখাইতে পারো। ওকে স্যার, আমার ছবি তোলা আছে, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি তাহলে স্যার। হ্যাঁ আচ্ছা, স্ক্রিন শেয়ার দাও। স্যার, আমি একটু লেট হবে, আমি ছবিগুলো আচ্ছা, পাচ্ছি করো না তো, করো 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 তুলে করো। আবার দিচ্ছি, সমস্যা নেই। নতুন নতুন করো, করে আবার সমস্যা দিচ্ছি। নেই। ওকে স্যার। স্যার, স্ক্রিন শেয়ার দিব এখন? হ্যাঁ, দাও। ছবিটা একটু এই হচ্ছে করো, মানে রোটেট করো। হাত দিয়ে রোটেট করতে পারো। স্যার, হাত দিয়ে তো পারতেছি না, এখানে রোটেশনের একটা সিস্টেম আছে, ওটাতে ক্লিক করলে 90 ডিগ্রি রোটেট হয়। হ্যাঁ হ্যাঁ, এই যে হয়েছে। এটা তো উল্টা হয়ে গেল। এবার এই কি যে, ঠিক হ্যাঁ আছে এবার। স্যার? হ্যাঁ, এবার ঠিক আছে, এবার আছে জুম করো। এটা হাত দিয়েই পারবে। এটা হয় না স্যার, সেভ হয়ে গেছে মেবি ছবিটা। সমস্যা নেই, তুমি যেভাবে পারো যার সাথে জুম করলেই হচ্ছে। এখন কি ঠিক আছে স্যার? ঠিক আছে, কিন্তু দেখতে পাচ্ছি না। তুমি এক কাজ করো, স্ক্রিন শেয়ারটা অফ করো আগে। স্ক্রিন শেয়ারটা অফ করে তারপরে আবার এই ছবি অরিজিনাল ভিউতে তুমি আবার জুম করতে পারো। ওকে স্যার। আমরা, হ্যাঁ, আমরা যে করে হোক আমরা মানে বুঝে নেবো, সমস্যা নেই। আচ্ছা, আমাদের তিনটা প্রোগ্রাম কি ছিল? ও জুম করতে থাকুক, কেউ একজন বলো কি কি জানি প্রোগ্রাম ছিল। খুব সহজ তিনটা প্রোগ্রাম ছিল। প্রথমটা ছিল তিনটি পূর্ণ সংখ্যা স্যার, ইনপুট। তিনটি পূর্ণ আর সংখ্যা এবং আচ্ছা, তিনটে পূর্ণ চারটি ভগ্নাংশ সংখ্যা। সংখ্যা। হ্যাঁ, ভগ্নাংশ সংখ্যা নিয়ে সেটা আবার যোগফল করা, তাই তো? জি স্যার। ওকে। আর সেকেন্ড? আর ছিল অ্যারেতে স্টোর করা স্যার। হুম। আর আর কি ছিল?
স্যার সেই সেটটা ছিল এরেতে 10টি ইন্টিজার টাইপ নিয়ে ইনপুট নিয়ে সিস্টেম থেকে দেখাতে হবে, এরকম কিছু একটা ছিল স্যার। আচ্ছা, তা কই দেখাও এবার। স্যার স্ক্রিন শেয়ার দেবো? হ্যাঁ হ্যাঁ, দাও দাও। তো মূলত এই তিনটা প্রোগ্রামের মাধ্যমে তোমরা ডেটা টাইপ জানতেছো মূলত, ইন্টিজার, ফ্লোট। ডেটা টাইপ প্র্যাকটিস হয়ে যাচ্ছে যাদের সি শেখা ছিল না। জি স্যার। হ্যাঁ, এইবার তো টাইম মানে এবার তো টাচ করলে জুম হয়ে যাবে। এই যে ইন্টিজার মেইন, জি স্যার। এখানে তুমি মেবি জুম একটা হয় স্যার? ভুল করছো। হ্যাঁ হচ্ছে, তুমি কি আছে ইন্টিজার ভ্যারিয়েবলের মধ্যে সাম নিছো? হ্যাঁ স্যার। আচ্ছা, সাম করছো এ প্লাস বি প্লাস সি। ওইটা স্যার আমি আলাদাভাবে নিতে পারতাম, কিন্তু স্যার একসাথেই দিছি। এবং যে ফ্লোট ডেটা যেটা ভগ্নাংশ সংখ্যার জন্য নেওয়া হয় স্যার, হ্যাঁ, ওইটা ওইখানেও যখন আমি যোগ করবো এই জন্য সামেশনটা একসাথে করে নিছি, আলাদা আলাদা লিখিনি স্যার। সামেশনে কি করছো? এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ওই মানে হচ্ছে প্রিন্টএফ এর আগে কি লিখছো? সাম প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ওকে, হ্যাঁ তুমি এভাবেও করতে পারো, সমস্যা নেই। এইভাবে তোমাকে এক্সট্রা একটা ভ্যারিয়েবল নিতে হচ্ছে, ঠিক কি না? সবাই জি স্যার। দেখো, ও জি জি হচ্ছে জি তিনটা স্যার। ভ্যারিয়েবল নিয়েছে এবিসি, ইন্টিজার টাইপ মানে হচ্ছে পূর্ণ সংখ্যার তিনটা ভ্যারিয়েবল। ইন্টিজার টাইপের সাইজ মেবি 32 বাইট, আর ফ্লোট সংখ্যার নিচে চারটা, এক্স ওয়াই জেড যেটা 64 বাইট মেবি, চারটা নিচে। ও ফ্লোটের মধ্যে সামেশন নামে একটা ভ্যারিয়েবল নিচে, আর ইন্টিজারের মধ্যে সাম নামে একটা হচ্ছে ভ্যারিয়েবল নিচে। এখন ও সুন্দর করে ইনপুট নিছে এবং লাস্টে সামকে আলাদা করে যোগ করছে, সামের মধ্যে রাখছে হচ্ছে ইন্টিজার টাইপের যোগফল, আর মানে হচ্ছে ফ্লোটের মধ্যে রাখছে ফ্লোট টাইপের যোগফল, যে ফ্লোট সামেশন সেটা, সেটা না ফ্লোটের যোগফল না, তার মধ্যে ইন্টিজারের যোগফলের সাথে ফ্লোট যে ভগ্নাংশ যে ভ্যারিয়েবল গুলা, সে ভগ্নাংশ ভ্যারিয়েবল গুলা নিয়ে সে হচ্ছে যোগ করছে, যোগ করে লাস্টে হচ্ছে প্রিন্ট করছে সামেশন। তো এইখানে দেখো, এখানে মূল সমস্যাটা আছে যে ও একটা ভ্যারিয়েবল কিন্তু নিচে বেশি, ওইখানে একটা ভ্যারিয়েবল বেশি নিচ্ছে এবং যার কারণে কিন্তু একটা মেমোরি এক্সট্রা লাগছে। মেমোরি 32, মানে 32 কিলোবাইট, কিংবা কি বলি, হ্যাঁ হ্যাঁ কিলোবাইট বলতেছি কেন, 32 বাইট ওর লাগতেছে হচ্ছে বেশি। আমি কিন্তু এখানে আমার যে প্রোগ্রামের কাজটা ছিল তাতে কিন্তু সাম ভ্যারিয়েবল না হলেও চলতো, তার পরিবর্তে ও একটা সুবিধা পাইছে যে আমি চাইলেই ওই যোগ সংখ্যার যোগফল গুলো চাইলেই দেখতে পারি, ঠিক কিনা? জি স্যার। এই তোমরা কি আমি মানে লক্ষ্য করতেছো? জি স্যার। জি স্যার। হ্যাঁ, হ্যাঁ এইবার তোমাদের মধ্যে যে স্যার এসব সিড ক্যান অ্যাসাইনমেন্ট দেখছে, এইবার দেখো যখন তোমরা ডেটা স্ট্রাকচার করবা তখন তোমরা এই ডেটার মানে ম্যানেজমেন্টটা তোমরা শিখতে পারবা, যে অ্যাকচুয়ালি আমার কতটুক একটা যখন ইফিশিয়েন্ট প্রোগ্রাম করা হয়। ইফিশিয়েন্ট প্রোগ্রাম মানে যে তোমার অতিরিক্ত জায়গা নিচ্ছ না, অতিরিক্ত জায়গা তুমি ওয়েস্ট করতেছো না, অতিরিক্ত টাইম তুমি খাইতেছো না, তোমার যে প্রোগ্রাম সেটা অতিরিক্ত জায়গা ওয়েস্ট করে না, অতিরিক্ত টাইম খাচ্ছে না। এইটা শেখাকেই বলে হচ্ছে, কিংবা এইটা যদি করতে পারো তাহলেই তাকে বলে মানে হচ্ছে এফিশিয়েন্ট প্রোগ্রামিং। তো তুমি যখন ডেটা স্ট্রাকচার জানবা ভালো মতো তখন তুমি এই জিনিসটা বুঝতে পারবা যে আমার এই প্রোগ্রামে অতিরিক্ত কোনো জায়গা যাচ্ছে কিনা।
বড় বড় যখন সফটওয়্যার যখন মানে কি করবা, ডিজাইন করবা, তার মধ্যে ডেটা ম্যানেজমেন্ট থাকবে, তখন তোমাকে এই জিনিসটা জানতে হয়। ডেটা স্ট্রাকচার পড়লে তারপরে যখন অ্যালগোরিদম পড়বা, তখন এই অ্যালগোরিদমের মাধ্যমে তোমরা তোমাদের প্রোগ্রামের কতটুক জটিলতা আছে, সেটা কতটুক মানে রিডিউস করা যায়, এইগুলো এই প্রোগ্রামের মাধ্যমে তোমরা শিখতে পারবা। এর জন্যই মূলত এইসব প্রোগ্রাম দেওয়া। আর মেইন উদ্দেশ্য তো আছেই, তোমরা এখান থেকে শিখতে পারতেছো যে ইন্টিজার টাইপ ডেটা, ফ্লোট টাইপ ডেটা। তো এইগুলো তোমরা শিখতে পারতেছো যে ফ্লোট টাইপ ডেটা কি, ফ্লোট ডেটা টাইপ, ইন্টিজার টাইপ ডেটা। এবং আর এক প্রকার ডেটা আছে টাইপ কাস্টিং। দেখো, আমি নিলাম 2+3+4, 4×3=7+2=9, যেটা হচ্ছে ইন্টিজার। সামের মধ্যে আছে এখন 9, কিন্তু আর ধরো ফ্লোটে নিচ্ছি 1.1, 1.2, 1.3, তাহলে আসতেছে 3.6। যখন তুমি যোগ করতেছো হয়ে যাচ্ছে 12.6। যখন তুমি যোগ করতেছো তখন হয়ে যাচ্ছে 12.6। তাহলে দেখো এখানে একটা টাইপ কাস্টিং এর ব্যাপার আছে, যে ইন্টিজারকে তুমি অটো ফ্লোটে কনভার্ট করতে পারো, তাতে কোনো সমস্যা হবে না। আইদার তুমি 3 কে যদি ফ্লোটে কনভার্ট করো, তাহলে 3 পয়েন্ট সর্বোচ্চ লিখতে পারবে 0, 3.0। কিন্তু যদি ফ্লোট কে ইন্টিজারে কনভার্ট করো, তাহলে যদি ধরো আছে 3.3, সেটাকে যদি ইন্টিজার হিসাবে যদি প্রিন্ট করো, তাহলে তোমার জাস্ট প্রিন্ট হবে 3। ওই যে 0.3 সেটা কিন্তু বাদ পড়ে যাবে, ঠিক কি না? কি আমার কথা মানে বুঝতে পারতেছো? জি স্যার। হ্যাঁ, তাহলে এই যে মানে এই টাস্কের ব্যাপারটা আছে। সেকেন্ড যে প্রোগ্রামটা ছিল, সেকেন্ড প্রোগ্রামটা এরকম কিছু একটা ছিল যে এই 7টাকে তুমি অ্যারেতে রাখবা। তো এখানেও ওই যে তোমার মূল বিষয়টা শিখতেছো তোমরা, হোয়াট ইজ অ্যারে। তোমরা কিভাবে অ্যারে লিখতে হয় সেটা তোমরা অ্যাটলিস্ট শিখতে পারো, যদি তোমরা সবাই মানে করে থাকো। তো আমার মনে হয় না তোমরা সবাই অ্যাসাইনমেন্ট মানে করছো। তো সেই যখন অ্যারে শিখতেছো, তখন ওই অ্যারের মাধ্যমে তোমরা দেখতেছো তোমাকে অ্যারে নিতে হচ্ছে। আচ্ছা দেখি, এই মানে সেকেন্ড প্রোগ্রামটা কি করছো দেখি। সেকেন্ড প্রোগ্রামটা দেখা দরকার। এইবার মানে হ্যাঁ, এই দেখো, প্রিয়াঙ্কা বড়াল দেখাও তুমি কি করছো সেকেন্ড প্রোগ্রাম। কই? স্যার ওই কিংবা ছবি তুলে নি, স্যার ছবি আচ্ছা তুলতেছে। আচ্ছা, সেকেন্ড প্রোগ্রাম ছিল চ্যারের মধ্যে নেওয়া, আমি ব্যারেতে স্টোর করা। আচ্ছা, তোমাদের সবাইকে কোশ্চেন করি। এই যে 3টা ইন্টিজার এবং এই 4টা ফ্লোট, এইটাকে যদি অ্যারেতে স্টোর করতে চাও, তাহলে মানে এই মানে কি টাইপ অ্যারে নিতে হবে বলো? সেটা বলো, রাহাত বলো। 3টি ইন্টিজার টাইপ, 4টা ফ্লোট টাইপ ডেটা তুমি অ্যারেতে স্টোর করতে চাচ্ছ, তাহলে কি টাইপ অ্যারে দিবে? তাই কি? আচ্ছা, তুমি বলছো ইন্টিজার। আর মানে এবার বলো, রাহাতের সাথে কে কে একমত? স্যার ফ্লোট টাইপ না? আচ্ছা, আরিফ বেল্লা বলছে ফ্লোট টাইপ। আর জি স্যার, আমারও মনে হয় ফ্লোট টাইপ। সাজিদুল হকও বলছে ফ্লোট টাইপ। আচ্ছা, স্যার ফ্লোট টাইপ হবে স্যার তোমরা সম্ভবত। ফ্লোট টাইপ। আচ্ছা, 3জন ফ্লোট টাইপ পাওয়া গেল। আর কারা কারা ইন্টিজার আর কারা কারা ফ্লোট? স্যার কোশ্চেনটা আরেকবার করেন। ওই যে
ফার্স্ট প্রোগ্রাম যেটা ছিল 3টা ইন্টিজার 4টা ফ্লোট ডেটা তুমি অ্যারেতে স্টোর করতে চাচ্ছ একসাথে সবগুলোকে, তাহলে যে অ্যারেটা নিবা সেটা মানে মানে কোন টাইপ নিতে হবে, ইন্টিজার নাকি ফ্লোট? ফ্লোট স্যার। কেন ফ্লোট কেন? স্যার এর মধ্যে তো ফ্লোট টাইপ আমি যে এগুলো নিব তার মধ্যে তো ফ্লোট টাইপের ডাটাও আছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো আমার যদি আমি স্টোর করতে চাই তাহলে ফ্লোট টাইপের নিতে হবে না? আচ্ছা, ফ্লোট টাইপ নিলাম, যদি ইন্টিজার টাইপ নেই তাহলে কি হবে? স্যার তাহলে ভগ্নাংশ সংখ্যা কাউন্ট করবে না সে, কারণ আচ্ছা ফ্লোট হ্যাঁ টাইপ নিলে হচ্ছে কি এখানে পূর্ণ সংখ্যাও নিবে ভগ্নাংশ সংখ্যাও নিবে, দুইটাই নিবে। হ্যাঁ, পূর্ণ সংখ্যাটাকেও না, তখন সে পূর্ণ সংখ্যাটাকে ভগ্নাংশ আকারেই নিবে। হ্যাঁ হ্যাঁ মানে স্যার ভগ্নাংশটার ভিতরে সংখ্যা থাকে আলাদাভাবে, আর পূর্ণ ভগ- সংখ্যা তো থাকে, তাই ফ্লোট দিলেই তো হয়। হ্যাঁ, পূর্ণ সংখ্যাকে তারা কিভাবে ভগ্নাংশ হিসাবে ধরবে? ধরো তুমি ওই যেটাকে ধরো একটা সংখ্যা নিচ্ছ 3, সেটা পূর্ণ সংখ্যা, যখন সেটা ফ্লোট এর মধ্যে রিপ্লেস করবা তখন সেটা হয়ে যাবে 3.000। জি স্যার। আচ্ছা ঠিক আছে, এই মূলত। আর অ্যারের কিভাবে আছে রিপ্লেস করে, অ্যারেটা কি এটা যদি জেনে থাকো তাহলে আমি আবার স্ক্রিন শেয়ারে যাচ্ছি, এই নিয়ে আর থাকা যাচ্ছে না বসে। তো তোমাদের আরো 2টা জিনিস ছিল পড়া, এই হোম আর ওভারভিউ। হোম আর ওভারভিউ কে কে পড়ছো? যেটা তো রবিবার দেওয়ার কথা ছিল, যদি রবিবার ক্লাস হয় নাই। এই দেখো কেউ পড়ে নাই। সো দেখো স্যার আমি পড়ছি, ওটার ভিতরে তেমন কিছু পাই নাই। কেন পাওনি, এই যে আমি এতক্ষণ সিতে যা শেখাইলাম, যে সি প্রোগ্রামে যে একটা ডেটা স্ট্রাকচার কেন জানা লাগে, যখন প্রোগ্রামটা তুমি কি করে কতটা ভালো সিম্পল করতে পারতেছো। এইখানে দেখো এই যে কত সুন্দর করে তুমি ডেটা সার্চ করতে পারো, কত সুন্দর করে তোমাদের আছে প্রোগ্রামের স্পিড বাড়বে, যেটা এখানে লেখা আছে প্রসেসর স্পিড, এই যে মাল্টিপল রিকোয়েস্ট, এই 3টা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। তুমি কেন একটা জিনিস হচ্ছে পড়তেছো সেটা এখানে দেওয়া আছে। ধরো তোমার কাছে প্রোগ্রাম সেটা 10⁶ 1 মিলিয়ন আইটেম স্টোর করে। ইফ দ্য অ্যাপ্লিকেশন ইজ টু সার্চ অ্যান আইটেম, যদি তোমার যে প্রোগ্রাম সেটা যদি শুধু আইটেম সার্চ করাতেই সীমাবদ্ধ থাকে, ধরো তোমার একটা প্রোগ্রাম যেটা আইটেম সার্চ করবে 10⁶ মিলিয়ন আইটেম থেকে, তাহলে তোমাকে অবশ্যই ডেটা স্ট্রাকচার জানতে হবে। একবার একটু চিন্তা করো যে আছে গুগলে যখন কিছু আইটেম সার্চ করো একেবারে সাথে সাথেই মানে আছে চলে আসে, সেটা কি করে? আচ্ছা গুগল বাদ দিলাম, যখন একটা আছে পিডিএফ এর মধ্যে যখন সার্চ করা হবে, এই যে আমি এইখানেই সার্চ করলাম, এই যে ডেটা ডেটা লিখলাম, সাথে সাথে হচ্ছে চলে আসলো। এটা অবশ্যই ডেটা স্ট্রাকচার জানা লাগছে, তা না হলে সার্চ কখনোই তুমি শিখতে পারবে না। যেখানে অ্যাপ্লিকেশন অফ হচ্ছে ডেটা স্ট্রাকচার আছে, প্রথম অপশনটা আছে সার্চিং, ডেটা সার্চ অ্যালগোরিদম টু সার্চ অ্যান আইটেম ইন এ ডেটা স্ট্রাকচার। ডেটা স্ট্রাকচার মূলত শেখায় কি, ডাটার গঠন শৈলী, যে কিভাবে ডেটাকে রিপ্রেজেন্ট করা যায় প্রোগ্রামের মাধ্যমে, যাতে ডেটা সার্চিং এর সুবিধা হয়। ডেটা সর্টিং, সর্টিং মানে উপর মানে পরপর সাজানো, লাইক 1 2 3 4 5 6 কিংবা 10 9 8 7 6 5 4 3 2 1, এরকম বড় থেকে ছোট ছোট থেকে বড় সাজানো। কিংবা নতুন কোনো ডেটা এলিমেন্ট আসছে, যেটা ধরো তোমার পুরাতন ডেটা ডিকশনারি ডেটার মধ্যে আছে ঢুকাইতে হবে, সেটাকে বলে ইনসার্ট। কিংবা কোনো একটা পুরাতন ডেটাকে কোনো কারণে আপডেট করার দরকার, আপডেট। কিংবা কোনো ডেটাকে ডিলিট করা দরকার, সেটা ডিলিট। এই সার্চ সর্ট ইনসার্ট আপডেট ডিলিট, এইটাই মূলত ডেটা স্ট্রাকচারের কাজ।
যে মিলিয়নস অফ ডেটা থাকলে তুমি কিভাবে কাজ করবা, কি কি অ্যালগোরিদম আছে ফলো করা। তো এইগুলো মূলত হচ্ছে ডেটা স্ট্রাকচারের কাজ। তো এই জিনিসগুলো তো অবশ্যই হচ্ছে বোঝা লাগে। একটা জিনিস তুমি কোর্স কেন পড়তেছো, তার মূল বিষয়টা হচ্ছে এইটা। সার্চিং, সর্টিং, যা যা আছে ওইটা। Data structure is a systematic way to organize data in order to use it efficiently. Data structure কি? Data structure হচ্ছে একটা systematic way, একটা systematic way for to organize data, ডেটাকে সাজানো। যা বলছি তোমাদের, ডেটাকে সাজানো in order to use it efficiently, তাকে খুব দক্ষভাবে মানে হচ্ছে ব্যবহার করা যায়। আর মানে হচ্ছে ব্যবহারের মধ্যে কি কি আছে, এই মানে হচ্ছে ব্যবহার বলতে কি কি ছিল, ব্যবহার বলতে ছিল সার্চিং, সর্টিং, ইনসার্ট, আপডেট, ডিলিট। কি তাহলে কি মূলত ডেটা স্ট্রাকচার সেটা বুঝতে পারছো তো? ফলোইং টার্মস আর ফাউন্ডেশন টার্ম অফ ডেটা স্ট্রাকচার। একটা হচ্ছে ইন্টারফেস আর একটা হচ্ছে জি স্যার। ইমপ্লিমেন্টেশন। ডেটা স্ট্রাকচারের দুইটা ভিত্তি, একটা ইন্টারফেস আর একটা ইমপ্লিমেন্টেশন। ইন্টারফেস কি? ইচ ডেটা স্ট্রাকচার হ্যাজ অ্যান ইন্টারফেস, মানে তুমি যে ডেটা ইউজ করার জন্য একটা অ্যালগোরিদম কিংবা একটা গঠন শৈলী বানাচ্ছ, তার একটা নিজস্ব সত্তা আছে। সেই ইন্টারফেস মানে কি রিপ্রেজেন্টেড করে? রিপ্রেজেন্টস দ্য সেট অফ অপারেশন। সেই যে সত্তা, সে সত্তা উপস্থাপন করে যে কিছু সংখ্যক অপারেশন মানে আছে কার্যপ্রণালী, দ্যাট ডেটা স্ট্রাকচার সাপোর্ট, যেটা তোমার ওই সত্তা সাপোর্ট করতেছে। এই যেমন ধরো সার্চিং এর একটা অ্যালগোরিদম যদি বলি, সার্চিং না সর্টিং যদি বলি, ধরো মানে হচ্ছে ব্রুট ফোর্স অ্যালগোরিদম, কিংবা আছে সিলেকশন সর্ট। সিলেকশন সর্ট একটা আছে ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম, যেটা কি করে, সর্টিং করে। সেই সিলেকশন সর্টের একটা নিজস্ব সত্তা আছে, সেই সত্তার মধ্যে কিছু ফাংশন আছে, সেই ফাংশন রিপ্রেজেন্ট করে যে ডেটা স্ট্রাকচার কিভাবে ওই যে মানে ডেটাকে কিভাবে সাজানো যায়। এই অ্যান ইন্টারফেস only provides the list of supported operation। এই যে সত্তা মূলত ওই যে কি সেটাই এখানে আছে বলতে, যে সেটা ইন্টারফেস দেখায়, সেই সত্তাটা দেখাচ্ছে যে সাপোর্টেড অপারেশন, যে আমি কি কি কাজ করতে পারি, কোন কোন ধরনের মানে আছে প্যারামিটার আমরা নিতে পারি, এবং তার পরিবর্তে কি আউটপুট দেই। কোন কোন প্যারামিটার মানে আমি কি হচ্ছে অ্যারে নেই, নাকি ইংলিশ নেই, নাকি স্ট্যাক কিউ হাবি জাবি যা যা আছে, অ্যারে, ইংলিশ, স্ট্যাক কিউ, গ্রাফ, ট্রি, এভরিথিং। আমি কোন কোন ধরনের অপারেশন করি, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, সার্চিং, হাবি জাবি, তারও লিস্ট থাকে। এবং এত কিছু করি কেন, তার কি আউটপুট সেটাও দেখায়। আর এই যে যখন ইন্টারফেসটা, যখন একটা পরিপূর্ণ ইন্টারফেস পাওয়া যায়, সেটাকে প্রোগ্রামিং ভাষায় ইমপ্লিমেন্ট করা হয়। ইমপ্লিমেন্টেশন প্রোভাইডস ইন্টারনাল রিপ্রেজেন্টেশন অফ ডেটা স্ট্রাকচার। এটা হচ্ছে ডেটা স্ট্রাকচারের সত্তা, আর সেই সত্তাকে কি করে মানে রিপ্রেজেন্ট করে উইথ কোডিং, এটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন। ইমপ্লিমেন্টেশন অলসো প্রোভাইডস দ্য ডেফিনেশন অফ দ্য অ্যালগোরিদম ইউজড ইন দ্য অপারেশন অফ দ্য ডেটা স্ট্রাকচার। এই ক্যারেক্টারিস্টিক, ডেটা স্ট্রাকচারের বৈশিষ্ট্য, মানে ভালো ডেটা স্ট্রাকচার বলতে আসছে হলো কি কি থাকবে। প্রথমটা মানে হচ্ছে কারেক্টনেস। তুমি যে ডেটা স্ট্রাকচারটা রিপ্রেজেন্ট করতেছো তোমার অ্যালগোরিদমে বা তোমার প্রোগ্রামের মাধ্যমে, সেটা 100% ঠিক কিনা, এবং তার টাইম কমপ্লেক্সিটি মানে হচ্ছে তোমার প্রোগ্রামটা রান হইতে কত সময় লাগে। যত কম সময় লাগবে ততটা সে হচ্ছে ইফিসিয়েন্ট, ততটা সে ভালো ডেটা স্ট্রাকচার। এবং কতটা জায়গা লাগে, যতটা মিনিমাম জায়গা নিয়ে কাজ করতে পারো, মানে অ্যাবসোলুট মিনিমাম। ধরো তোমার একটা আমি তোমাকে একটা প্রবলেম দিলাম যেটা ডিজাইন করতে, যেমন ওই যে অ্যাসাইনমেন্ট ওয়ান, তোমাকে ডিজাইন করতে 7টা ভ্যারিয়েবল লাগতো, 4 আর 3 7, 8টা ভ্যারিয়েবল লাগতো সর্বোচ্চ, কিংবা হ্যাঁ সর্বোচ্চ 8টা ভ্যারিয়েবল লাগতো, কিংবা
সর্বনিম্ন বলতে পারো 8টা ভ্যারিয়েবল কি কি, 3টা ইন্টিজার টাইপ আর 4টা ফ্লোট টাইপ আর একটা ফ্লোট টাইপ সামেশন। কিন্তু ওই যে অ্যাসাইনমেন্টটা দেখাইছে সে কিন্তু আছে 9টা ভ্যারিয়েবল নিছে, 3টা ফ্লোট ইন্টিজার টাইপ, একটা ভ্যারিয়েবল আবার নিচ্ছে যেটা ইন্টিজার সামেশন। আমি কিন্তু তোমাকে ডেটা স্ট্রাকচারের কাজটা দিচ্ছি যে তুমি শুধু সবগুলো সংখ্যার যোগ দেখাবা, তোমাকে এক্সট্রা কোনো কাজ দেওয়া হয় নাই যে মানে আছে যোগের সংখ্যার কাজ, যে শুধুমাত্র হচ্ছে মানে আছে পূর্ণ সংখ্যার যোগফল দেখানো লাগবে, সেরকম আমি কাজ দেইনি। তো তোমাকে কাজটা বুঝতে হবে। মানে এখন যেটা বলতেছি যে তোমরা যখন সফটওয়্যার ফার্মে যাবা কিংবা বড় বড় কাজ করবা, তখন তোমাকে মূল কাজটা বুঝতে হবে। সেটা যদি বড় ডেটা হ্যান্ডেল করো যে আদতে কি চাচ্ছে আমার, কতটুক লাগবে, তো এই জায়গাটা যে কতটুকু স্পেস লাগবে, তো এইখানেও স্পেস কমপ্লেক্সিটিতে যত অল্প স্পেস নিয়ে মানে হচ্ছে করা যায় ততটা এফিসিয়েন্ট। আর এই জিনিসটা তো দেখছোই। আর এই যে এক্সিকিউশন মানে তুমি একটা হচ্ছে প্রোগ্রাম যখন তৈরি করলে, তার হচ্ছে হলো 3টা কেস আছে, ওর্স কেস, এভারেজ কেস আর আছে বেস্ট কেস। ওর্স কেস মানে মানে তোমার প্রোগ্রামটা সর্বোচ্চ কত টাইম নিতে পারে। ধরো হচ্ছে ডেটা সার্চিং, তোমার ধরো মানে হচ্ছে 10টা ডেটা আছে, তোমরা জাস্ট হচ্ছে অ্যাজিউম করো যে ধরো মানে হচ্ছে হলো তোমাদের যে 10টা ডেটা আছে, হ্যাঁ 10টা ডেটা আছে, সেই 10টা ডেটার মধ্যে থেকে সার্চিং করতে গেলে ধরো তুমি একটা পার্টিকুলার আইটেম সার্চ করতে চাচ্ছ, তাহলে তোমাকে সর্বোচ্চ মানে আছে কতবার চেক করতে হবে বলো তো? হ্যাঁ, বলো বলো রাহাত বলো। স্যার আপনার প্রশ্নটা বুঝিনি। ধরো তোমার কাছে হলো 10টা আছে ডেটা, 10টা ডেটা আছে, 10টা ডেটা থেকে তুমি একটা ডেটা সার্চ করতেছো, একটা ডেটা খুঁজতেছো, তাহলে তোমাকে সর্বোচ্চ মানে হচ্ছে কতবার চেক করতে হবে? মানে মধ্যে একটা পার্টিকুলার লাইন আছে, এইবার বলো তোমার ওই পার্টিকুলার লাইনটা খুঁজতে গেলে, পার্টিকুলার লাইনটা সার্চিং করতে গেলে তোমাকে সর্বোচ্চ মানে আছে কতগুলো পেজ সার্চ করতে হবে? সর্বোচ্চ তোমাকে মানে আছে 10টা পেজই সার্চ করা লাগতে পারে, যেখানে ওই 10টা পেজের কোন পেজে পার্টিকুলার লাইনটা আছে, দেখা গেলো এখন 10 নম্বর মানে হাতে পেজে গিয়ে তুমি পার্টিকুলার লাইনটা পাইছো। কি এটা হইতে পারে না? জি জি স্যার। স্যার। কি আমার কথা মানে আছে, বুঝতেছো তো? ধরো একটা বইয়ের 10টা পেজের মধ্যে একটা লাইন ছিল, সেই লাইনটা কোন পেজে আছে তুমি জানো না, ওই পার্টিকুলার 10 পেজে তুমি সবগুলো পেজকেই তোমার খুঁজতে হইতেই পারে, দেখা গেলো একেবারে লাস্ট পেজে গিয়ে তুমি জানছো ওই লাইনটা আছে, তার মানে কি তোমাকে 10 নাম্বার মানে আছে পেজে গিয়ে তুমি লাইনটা পাইছো। এইটাকে বলে ওর্স্ট কেস, এইটাকে বলে ওর্স্ট কেস, যে তোমাকে একেবারে মানে প্রোগ্রামটা একেবারে খারাপ কন্ডিশনের মধ্যে দিয়ে গেছে। সার্চিং এর ক্ষেত্রে এটা আমি বললাম যে তোমাকে সর্বোচ্চ সবগুলোতেই সার্চ করতে হইতে পারে। আর মানে আছে বেস্ট কেস মানে কি, বেস্ট কেস মানে হচ্ছে তুমি সার্চ করতেছো, ওই লাইনটা তুমি একেবারে ফার্স্ট পেজেই পেয়ে গেছো, মানে একেবারে আছে মানে প্রথম যে খোঁজাতেই পেয়ে গেছো, তোমাকে বাকি আছে 9টা পেজ খুঁজতে হয় নাই, এইটাকে বলে বেস্ট কেস। আর ওর্স্ট কেস আর আছে বেস্ট কেসের মধ্যবর্তী কেসকে বলে হচ্ছে এভারেজ কেস, যেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল সলভ করা হয়, যে একটা লাইন
সেটা মানে হচ্ছে প্রবাবিলিটির মাধ্যমে সলভ করা হয়, যে একটা লাইন হচ্ছে এর মধ্যে থাকতে পারে। দেখো এখানে লেখা আছে দিস ইজ দ্য সিনারিও, যেটা কি দেখায় দ্য এভারেজ এক্সিকিউশন টাইম অফ অ্যান অপারেশন। যে তোমার অপারেশনটা যদি ছিল সার্চিং, যে তুমি সার্চিং করতে যাচ্ছ, তার এভারেজ টাইম লাগে কিরকম। ইফ অ্যান অপারেশন টেক এফ এন টাইম, ধরো একটা পেজ খুঁজতে যদি এফ এন টাইম লাগে, তাহলে 10টা পেজ খুঁজতে লাগবে। রাহাত তোর ছুটি